এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এটিকে তৈরি করার উদ্দেশ্যে কতদিন আপনি আমাকে গ্রহণ না করে থাকতে পারেন, এখন সেটাই দেখার পালা। কথাটা কানে আসছে। নীরবে চাপা রাগটা ছেড়ে ওঠে। দাঁতে দাঁত চেপে বলল, তোমার এসব নাটক বন্ধ করো। এই জীবনে কোনো দিনই তুমি নিজের অধিকার পাবে না। নিজের দেশ পরিচয় ছেড়ে চলে এসে ভুল করেছো। এই ভুলের মাসুল সারা জীবন দিতে না চাইলে এখনই দেশে ফিরে যাও। সময় শেষ হয়ে যায়নি। আপনি শব্দ করে হাসল। হাসি তুমি বেশ শান্ত কণ্ঠে বলল, আমিও অবনী হাওলাদার এত সহজে নিজের অধিকার ছেড়ে দেব না। এমন যেন না হয় জুনায়েদ সাহেব আমাকে মাসুল দিতে বলে পরে নিজেই আফসোস করবেন। আর আমি সময়ের তোয়াক্কা করি না, সবকিছু পিছনে ফেলে চলে এসেছি। এখন শুধু সামনে এগোনোর পালা, পিছু দেখার সুযোগ নেই জুনায়েদ সাহেব। অবনীর হাসির শব্দে জুনাদের শরীর জ্বলে উঠল। রাগটা আরো তীব্র আকার ধারণ করতে সেই দরজাটা দুম করে বন্ধ করে দিল। চেয়ারটাতে জোরে লাথি মেরে বিছানায় গিয়ে বসলো। দু হাতে মাথার দুই পাশে চেপে ধরে চোখ বন্ধ করে রাগটা দমন করার চেষ্টা করলো। কিছুক্ষণ পরে অফিসে একটা জরুরি মিটিং আছে, সেই মিটিং অ্যাটেন্ড করতে হবে। এই রাগ নিয়ে সে কোনোভাবেই মিটিং অ্যাটেন্ড করতে চায় না, তাই নিজেকে শান্ত করতেই হবে। হাসি সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে চালালো। ধোঁয়া উঠছে কুণ্ডুলি পাকিয়ে, সেটার দিকেই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সে। নিকোটিনের ধোঁয়া পুরো ঘরে গ্রাস করে নিল। তবুও রাগটা কমাতে পারল না জুনাই। এই মেয়েটা এখন এই বাড়িতেই থাকবে, 24 ঘন্টা তার সামনে থাকবে, সেটা ভেবেই ক্ষণে ক্ষণে রাগটা চালা দিয়ে উঠছে। এই বাড়িতে আর কিছুক্ষণ থাকলে সে পাগল হয়ে যাবে। খুব দ্রুত অফিসের জন্য রেডি হলো। এখনো অনেক সময় বাকি, তারপরেও সে এখনই বের হয়ে যাবে। এখানে আর থাকা সম্ভব না, কোনোভাবেই না। জুনায়েদ নিজের ঘর থেকে বের হয়ে অফিসে যাওয়ার আগে প্রতিদিন বাবার সাথে দেখা করে তারপর যায়। আজ রাগের মাথায় সেই কথা ভুলেই বসলো। শার্টের হাতা ভাঁজ করতে করতে সিঁড়ি বেয়ে নামছে সে। সে সিঁড়িটা অতিক্রম করতেই চোখে পড়ল অবনী টেবিলে খাবার রেডি করছে। জুনায়েদ বেশ বিরক্ত হলো। আজ তার বাসায় নাস্তা খাওয়া হলো না তার। এই মেয়ের হাতে সে কোনোভাবেই নাস্তা খাবে না। চোখ মুখ খিচিয়ে দ্রুত পায়ে পাশ কাটিয়ে যাওয়ার সময় অবনী ডাকলো, জুনায়েদ সাহেব নাস্তা করবেন না, নাকি এখন আর বাঙালি খাবার ভালো লাগে না? জুনায়েদ থেমে গেল। পেছনে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল অবনীর উপরে। ভীষণ রাগী কণ্ঠে বলল, আমি আমার কাজের জন্য কাউকে কৈফিয়ত দেই না। এই বাড়িতে আমাকে কেউ প্রশ্ন করে না। এই দুঃসাহস করবে না, খারাপ হবে কিন্তু। আর আমাকে এসব বিরক্তিকর নাম ধরে ডাকবে না। কথা শেষে অবনী মাথা নাড়ল, যেন সে সবটা মনোযোগ দিয়ে শুনল আর অক্ষরে অক্ষরে পালন করবে। তারপর প্রশস্ত হেসে বলল, তাহলে কি বলে ডাকবো সেটা আপনি বলে দেন, কারণ আমার আর আপনার যেটা সম্পর্ক সেই হিসেবে তো আমি আপনাকে আদর করে অনেক কিছুই ডাকতে পারি, কিন্তু আপনি সেটা মেনে নেবেন তো? জুনায়েদ রক্তিম চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে পা দিয়ে মেঝেতে আঘাত করল বেশ জোরে। সামান্য ব্যথাও হয়তো পেল, কিন্তু এই মুহূর্তে রাগটাই বেশি প্রাধান্য পাচ্ছে তার। তাই ঘুরে চলে গেল নিজের গন্তব্যে। গ্যারেজ থেকে গাড়ি বের করে মেইন গেটের সামনে দাঁড়িয়ে হর্ন দিতে লাগলো দরজা খোলার জন্য। সেই হর্ন শুনে অবনী নিজের কাজ ছেড়ে আঁচলে হাত মুছতে মুছতে বের হয়ে গেল এক দৌড়ে পেছনের দরজা দিয়ে ব্যাকইয়ার্ডে। দারোয়ান গেট খুলে দিল। গাড়ি ঘুরিয়ে নিতেই লুকিং গ্লাসে চোখ পড়ল জুনায়েদ। অবনী ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে, হাত ঠুকে মুচকে হাসে, এক হাত উঠিয়ে নাচছে বেশ অদ্ভুত ভঙ্গিতে। জুনায়েদ সেদিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবল, এই মুহূর্তে তাকে একদম বাঙালি পরিবারের আদর্শ বউ থেকে কম কিছুই মনে হচ্ছে না। স্বামীরা কাজের জন্য বের হলে বাঙালি পরিবারের বউরা যেমন পেছন থেকে হাত নাড়ে, ঠিক তেমনই নাচছে তাকে। মুহূর্তে আবার কপালে ভাঁজ পড়ে গেল। এই মেয়ে নিশ্চয়ই বাংলা সিনেমা, নাটক এসব দেখতেই অভ্যস্ত, হয়তো এমন নিখুঁত ড্রামা শুরু করেছে। এসব করে তার মন কিছুতেই গলতে পারবে না। প্রচন্ড রাগ আর একটু অনুভূতি নিয়ে স্থানটা ত্যাগ করলো সে। গাড়িটা দৃষ্টি পেরিয়ে অদৃশ্য হতেই অবনী নিচের ঠোঁট কামড়ে ধরল, হেসে বাড়ির ভেতরে আবারও চলে গেল। টেবিলে খাবার গুছিয়ে জায়েদ রহমানকেই ডাকতে গেল।
ঘরে ঢুকেই প্রথমে যেটাতে চোখ পড়লো সেটা হলো সাবিনা ইয়াসমিনের একটা ছবি, যেটা বেড সাইডে খুব যত্ন করে রাখা আছে। সাবিনা ইয়াসমিন বরাবর অত্যন্ত সুন্দরী মহিলা, তবে এই ছবিটাতে তেমন অদ্ভুত মায়া আছে। সাদা কালো ছবিটা দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। সেটা হাতে তুলে নিয়ে বেশ মনোযোগ দিয়ে দেখছে অবনী। ওটা বিয়ের আগের ছবি। এই ছবি দেখেই মুগ্ধ হয়েছিলাম আমি। প্রেমে পড়ে গিয়েছিলাম এক দেখায়। কথা শেষ করে উচ্চ শব্দে হেসে উঠল জায়েদ রহমান। তার কথার শুরুতেই অবনী কিছুটা চমকালেও পেছন ফিরে চেহারা দেখে স্বাভাবিক হয়ে গেল। ছবিটার উপরে যত্ন করে হাত বুলিয়ে বলল, ভীষণ সুন্দর ছিলেন উনি। মায়াপরীর মতো চেহারা, সাদা কালো ছবিতেও কি অদ্ভুতভাবে ফুটে উঠেছে সৌন্দর্য। রূপ যেন জলজল করছে। জায়েদ রহমান আরেকবার হাসলেন, অবনীর কাছে এসে দাঁড়ালেন। হাত থেকে এই ছবিটা নিয়ে বললেন, সেই সময়ে সেরা সুন্দরীর মধ্যে একজন ছিল। শুভাকাঙ্ক্ষীর অভাব ছিল না, কিন্তু এর মধ্যে আমি নিজের জায়গা করে নিয়েছি। এবার অবনী হাসলেন, বেশ জোরে হেসে উঠে বলল, প্রস্তাবে সাড়া দিতে কতদিন সময় নিয়েছিল? জায়েদ রহমান ছবিটা আগের জায়গায় রেখে বললেন, সুন্দরী তো বেশ নখরা ছিল। মাস তিনেক পিছে ঘুরিয়েছে। খুব কঠিনভাবে নিজেকে প্রকাশ করত, কিন্তু আমিও তো বুঝতাম ওই কঠিনত্বের আড়ালে একটা সাবলীল মন আছে, তার নিজের কিছু স্বপ্ন আছে। সেসবকেই ক্যাপচার করার চেষ্টা করেছিলাম, আর পেয়েও গিয়েছিলাম। অবনী হেসে ফেলল আবারও। হাসি থামিয়ে বলল, কয় বছর প্রেম করেছিলি? 2 বছর। তারপর বাবা জানতে পারেন। সাবিনার বাবা আর আমার বাবা বন্ধু ছিলেন। তিনি সম্মান রক্ষা করার উদ্দেশ্যে বন্ধুর কাছে ছেলের জন্য মেয়ে চেয়ে বসলেন। সাবিনার বাবা সময় নিয়েছিলেন। আমি তো ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলাম। যদি তিনি না বলেন তখন কি হবে? পালিয়ে যেতে হবে। পালিয়ে কোথায় যাব সেটাও মনে মনে ঠিক করে ফেললাম। বলেই উচ্চ শব্দে হাসলেন তিনি। অবনীও হাসলেন তার কথা শুনে। তিনি আবারও ফিরে গেলেন নদীতে। বেশ সাবলীল ভাবে নিজের প্রেম কাহিনী ব্যক্ত করতে লাগলেন। বললেন, কিন্তু এমন কিছুই করতে হলো না। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাবিনার বাবা হ্যাঁ বলে দিলেন। তারপর বিয়ে করে একেবারে ঘরে নিয়ে এলাম। আবারও উচ্চ হাসিতেই মেতে উঠল দুজন। হাসি থামিয়ে অবনী বলল, এবার নাস্তা খাবেন বাবা, চলুন আমার সাথে। জায়েদ রহমান উৎফুল্ল কণ্ঠে বলল, হ্যাঁ চলো। ঘর থেকে একসঙ্গে দুজন বেরোতে বেরোতেই জায়েদ রহমান বললেন, জুনায়েদ কোথায়? অফিসে চলে গেছে। অবনী হতাশ কণ্ঠ শুনে তার দিকে তাকালেন। তারপর দৃষ্টি ফিরিয়ে হাতের ঘড়িটার দিকে তাকালেন। বললেন, এত তাড়াতাড়ি? কিন্তু এখনো তো অফিসের সময় হয়নি। অবনী স্বাভাবিকভাবে তাকালো। নিচের কণ্ঠে বলল, আমি এসেছি তো তাই তাড়াতাড়ি চলে গেছে। এখন থেকে রোজ এই সময় যাবে, আবার মাঝে মাঝে রাতে নাও আসতে পারে। বলেই হাসতে লাগলো সে। জায়েদ সাহেব পূর্ণ দৃষ্টি মেলেই তাকালেন। এই মুহূর্তে মেয়েটাকে তার অদ্ভুত লাগছে। এত সহজভাবে বিষয়টা বর্ণনা করলেও যেন এটা কোনো ব্যাপারই না। এরকমটাই হওয়া স্বাভাবিক। অন্য কিছু হলে ঘোর অনর্থক হয়ে যেত। জায়েদ সাহেবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অবনী একটু কাছাকাছি এলো। ফিসফিসানির ভঙ্গিতে বলল, মায়ের ছেলে তো একটু ঘোরাবেই, এত ভাববেন না। একবার যখন এসে পড়েছি তখন আমাকে আর ফেরাতে পারবে না। বলেই হেসে ফেললেও আবারও। প্রাণবন্ত মেয়েটিকে দেখে জায়েদ রহমানের মনে কিঞ্চিত অপরাধবোধের উদয় হল। তার সিদ্ধান্ত মেয়েটির জন্য অন্যায় হয়ে গেল না তো? মেয়েটিকে তিনি এক অনিশ্চিত সম্পর্কের দিকে ঠেলে দিলেন না তো? আর ছেলে কি আদৌ মেয়েটিকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে? ডুপ্লেক্স বাড়িটা ছাদের সাথে লাগোয়া ঘরটার সামনে। দরজাটা খুলতেই এক পালি পাহাড়ি মেয়েকে সে ছুঁয়ে দিল চোখের মুখে। সাথে ভীষণ দূর পাহাড়ের শীতল হাওয়া গায়ে কাটা দিয়ে উঠে। এক হাতে ধোয়া ওঠা কফির মগটা চেপে ধরে আরেক হাতে গায়ে জড়ানো চাদরটা বেশ শক্তপোক্ত করে জড়িয়ে নিয়ে সামনে পা বাড়ালো অবনী। ছাদের অর্ধেকটাতে ছাউনি, আর বাকি অর্ধেকটা খোলা। ছাউনির নিচে একটা ছোট টেবিল আর দুটো চেয়ার। অবসরই নিশ্চয়ই জুনায়েদ এখানে বসেই সময় কাটায়। টেবিলের একপাশে একটা অ্যাস্ট্রে, আর তার ঠিক কাছাকাছি দামি লাইটার। সেটাই হাতে তুলে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলো অবনী। বুঝে গেল জুনায়েদের নিকোটিনের নেশা আছে। এখান থেকে দূর পাহাড়গুলো আচ্ছা দেখা যায়। ঠান্ডা হাওয়াটার জোর বাড়তে অবনী ছাউনির নিচে এসে বসলো। কফি মগটা দু হাতে চেপে ধরে একটা চুমুক দিয়ে তাকালো আশেপাশে। সামনের ঘাসগুলো সবুজ গালিচার মতো দেখতে লাগছে।
অপূর্ব দৃশ্যটা মুহূর্তেই মন পেয়ে নিল তার। ভীষণ ভালো লাগা ছেয়ে গেল। বেশ কিছুক্ষণ সেখানে বসে থাকলো। কফিটা শেষ হতেই ক্লান্তি জড়িয়ে ধরলো তাকে। এবার বিশ্রাম নেওয়ার পালা। ভীষণ ক্লান্ত সে। কাল রাতে নিজের দেশ ছেড়ে এসেছে কলোরাডোতে। এতটা পথ পাড়ি দিয়ে আসার একমাত্র কারণ নিজের অধিকার আদায় করা। নতুন অস্তিত্বের সন্ধানে অচিন পথে পাড়ি দেওয়ার মতো দুঃসাহস তো করেই ফেললি, কিন্তু সত্যি সে কি পারবে? এই প্রথম নিজের দেশ, পরিবার সবাইকে ছেড়ে সুদূর বিদেশের কোনো এক জায়গায় বসে আছে সে। বিষয়টা ভাবতেই তার মন তীব্র বিষাদে ঢেকে গেল। কিন্তু সেই মন খারাপকে প্রাধান্য দিল না। নিজেকে যথেষ্ট শক্ত রাখতে হবে। এই মুহূর্তে যে কোনো দুর্বলতা তার জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। তার উদ্দেশ্য যে ভিন্ন কিছু, যে করেই হোক জুনায়েদের মনে নিজের জায়গাটা পাকাপোক্ত করতেই হবে। আজ থেকে নতুন জীবনের উদ্দেশ্যে নতুন যাত্রা তার। আর যেভাবেই হোক এই যাত্রায় হবনি নিজেকে সফল প্রমাণ করবে। অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে, তাই না? তারপর বলো, কেমন আছো তুমি? পুরো বাক্যটা ইংরেজিতে উচ্চারণ করে ফোনটা কানে লাগিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে জুনায়েদ। প্রশস্ত হাসি ঠোঁটে বিদ্যমান। অবনী নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। জুনায়েদের ঘর আর তার ঘরের মাঝে একটা এক্সট্রা ঘর আছে, যেটাতে আপাতত কেউ থাকে না। অবনী ইচ্ছে করলে সেই ঘরেই শিফট করতে পারে, কিন্তু এসব নিয়ে তার মাঝে তেমন আগ্রহ নেই। কারণ তার আসল উদ্দেশ্য তো জুনায়েদের ঘর দখল করা। বাকি সবকিছু নিয়ে আপাতত মাথা ব্যথা নেই। ধীর পায়ে নিচে নেমে এলো সে। সকালের শাড়িটা এখনো তার গায়ে জড়ানো, শুধু একটা শাল যোগ হয়েছে নতুন করে। কাছে মোড়ানো বাড়িটার ভেতর তেমন ঠান্ডা নেই, কারণ নিচের তলায় ফায়ার প্লেসের ব্যবস্থা আছে আর বেডরুমগুলোতে হিটার চালু আছে, কিন্তু বাইরে অসহনীয় ঠান্ডা। ওহ কামান ফ্লোরিনা, এভাবে বলো না। কথাটা বলেই উচ্চ শব্দে হেসে উঠল জুনায়েদ। অবনী আর চোখে তাকালো। ফায়ার প্লেসের পাশে রাখা চেয়ারটাতে বসে দুলতে লাগলো মনের সুখে। উপরেই সিলিং এ স্থির দিক করলো দৃষ্টি। জুনাদের ইংরেজিতে বকবক করা শুনে বুঝে গেছে বিদেশি কারো সাথে কথা বলছে, কিন্তু এই যে বিদেশি নিয়ে সে ধারণা ছিল না। ব্ল্যাক কফি নিজের হাতে বানিয়ে নিয়ে এসে অবনীর সামনে চেয়ারটাতে বসলো জুনায়েদ, কিন্তু অবনীর দিকেই তার পিঠ থাকায় সে খেয়াল করেনি যে তার পেছনে বসে কথাগুলো ভীষণ মনোযোগ দিয়ে শুনছে কোনো এক রমণী। আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে একটা মেইল অন করলো সে। গভীরভাবে সেদিকে তাকে আনমনে কফির কাপে চুমু বসালো কয়েকবার। গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলেন জুনায়েদ সাহেব? গরম কফির কাপটা তখন মুখে তুলেছে। পেছন থেকে এমন মেয়েলি কণ্ঠ কানে আসতে থমকে গেল সে। কিছুক্ষণের জন্য মস্তিষ্ক ধরতেই পারল না গলাটা কার। এই বাড়িতে দুজন মেয়ে, মেলিনা আর রোজ। বাংলা ভাষায় কথা বলার মতো কেউ নেই তো। অবনীর কথা ভুলেই বসেছে সে। ততক্ষণে কফির গরমে ঠোঁট পড়ে গেছে। কাপ নামিয়ে ঠোঁটে হাত দিয়ে পেছনে ফিরে তাকালো। অবনীর চেহারা দেখার পরে পুরাতন রাগটা তরতর করে মাথায় উঠে গেল। রক্তিম চোখে তাকিয়ে উঠে দাঁড়িয়ে গেল সে। অবনী মিষ্টি এসে বলল, আপনার তো খুব সাহস জুনায়েদ সাহেব, বউয়ের সামনেই গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন। বউ যদি মনে কষ্ট পায় তাহলে সামলাবেন কি করে? ঠোঁট বাঁকিয়ে কাঁদছিল, হাসলো, বলল, এমন উড়ে এসে জুড়ে বসা বউ মনে কষ্ট পেল কি শরীরে, তাতে আমার কিছু যায় আসে না। আর আমার সাহসের তুমি এখনো কিছুই দেখোনি। ধীরে ধীরে সব দেখবে, চিন্তা করো না। আরে জুনায়েদ, কখন এসেছো? জুনায়েদ নিজের মুখভঙ্গি পরিবর্তন করে ফেলল। স্বাভাবিকতা আনার চেষ্টা করলো। জায়েদ সাহেব তার দিকেই তাকিয়ে আছে নিজের উত্তরের অপেক্ষায়। মৃদু হেসে বলল, একটু আগে এসেছি বাবা। জায়েদ সাহেব ছেলের কাছে এসে দাঁড়ালেন। তিনি বেশ আহত কণ্ঠে বললেন, সকালে দেখা করে গেলে না যে? খুব ব্যস্ত ছিলে বুঝি? বাবার কথায় জুনায়েদের বেশ মন খারাপ হয়ে গেল। আবার অপর পাশে রাগে ভেতরটা তিক্ততায় ভরে উঠল। প্রতিদিনের নিয়ম মাফিক কাজে আজ ব্যাঘাত ঘটল। বাবা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছেন এমন কাজে। আর এই সব কিছুর জন্য দায়ী এই মেয়েটা। যেদিন থেকে তার সামনে এসেছে সেদিন থেকে তার জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। তার নিয়ম মাফিক কাজে আজ অব্দি কখনো ব্যাঘাত ঘটেনি, কিন্তু এই মেয়ের জন্য আজ এমনটা হলো। একটা শ্বাস ছাড়তে জায়েদ রহমান মুচকি এসে বললেন, এক কাজ করো, তোমরা নেক্সট উইকে সান ফ্রান্সিসকো থেকে ঘুরে আসো।
আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তুমি অফিসটা কিছুদিনের জন্য একটু ছুটি নিয়ে নাও। বিয়ের পর তো দুজন কোথাও ঘুরতে যাওনি। জুনায়েদের রক্তিম চেহারা ফ্যাকাশে হয়ে গেল। রাগটা সরে গিয়ে এবার অসহায়ত্ব ভিড় করলো। এই মেয়েকে সামনে দেখেই তার মেজাজ কন্ট্রোল করতে পারছে না। নেহাত বাবার জন্য কোনো অঘটন ঘটাচ্ছে না, না হলে এতক্ষণ এই মেয়েকে মেয়েরই বাড়ি থেকে বের করে দিত। আর একা বেড়াতে গেলে তো নির্ঘাত খুনই না করে বসে। না, এই রিস্ক নেওয়া যাবে না। সুদূর বাংলাদেশ থেকে এসেছে তার বউয়ের পরিচয় নিয়ে, সে খুন হলে তো দায়ভার জুনায়েদের উপরে এসে পড়বে। সে আকাশ পাতাল কল্পনা করে ফেলল, নিজেকে কিছু সময়ের জন্য জেলের মাঝেও বন্ধু হিসেবে কল্পনা করে ফেলল। চোখ বন্ধ করে একটা শ্বাস ছেড়ে বলল, আগে সবকিছু রেডি করো না বাবা, আমি আগে অফিসে কথা বলি, তারপর তোমাকে জানাবো। একটু কাজের ব্যস্ততা চলছে, ছুটি পাওয়া যাবে কিনা সেটা এখনো বলতে পারছি না। জায়েদ রহমান মুচকি এসে বললেন। ঠিক আছে, চেষ্টা করো ছুটি নিতে। জুনায়েদ বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। জায়েদ রহমান অবনীর দিকে তাকিয়ে বেশ রহস্যময় একটা হাসি দিলেন, কারণ তার সামনে ছেলের এই সংসার খেলার সবটাই তিনি জানেন, আর তিনি তার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন ছেলের সংসার গুছিয়ে দিতে। অবনীকে এখানে নিয়ে আসার কারণটা ঠিক এটাই। অবনীর আসার কথা শুনে যাতে জুনায়েদ কোনো বাহানা না করতে পারে, তাই জুনায়েদকে কথাটা তিনি জানতেই দেননি। নিজের লোককে দিয়ে খুব গোপন ভাবে আনা হয়েছে অবনীকে। তিনি নিজের ঘরেই চলে গেলেন। অবনী এতক্ষণ চেয়ার ছেড়ে পাশেই দাঁড়িয়ে বাবা ছেলের কথোপকথন শুনছিল। জায়েদ সাহেব চলে যেতেই সে শব্দ করে হেসে ফেলল। জুনায়েদ তীক্ষ্ণ দৃষ্টি স্থির করল তার উপরে। খিলখিল হাসির শব্দ শুনে তার মাথায় প্রথম যে কথাটা এলো সেটা হলো, কফি কাপটা অবনীর মাথায় ছুঁড়ে মারলে ভেতরটা ঠান্ডা হতো তার। অবনী হাসি থামিয়ে বলল, বিয়ের পরেই স্বামী স্ত্রী একসাথে বেড়াতে যাওয়াটাকে কি বলে জানেন তো জুনায়েদ সাহেব? হানিমুন বলে। জুনায়েদ নিজের রাগ সামলাতে পারল না। কফির কাপটা ছুঁড়ে মেঝেতে ফেলে দিল। এগিয়ে গিয়ে অবনীর দুই বাহু ধরে কাছে টেনে আনলো। নাতে দাঁত চেপে বলল, স্টে ইন ইওর লিমিট। বাবা আছেন জন্য কিছু বলছি না, না হলে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। এতক্ষণ তোমাকে সহ্য করা আমার পক্ষে ইম্পসিবল। তাদের মাঝে কয়েক ইঞ্চি দূরত্ব। জুনায়েদের গাঢ় নিঃশ্বাস অবনীর মুখে আছড়ে পড়ছে। ভীষণ রকমের অস্বস্তি আর অস্থিরতা কাজ করছে তার মাঝে। সেই প্রথম কোনো পুরুষের এত কাছাকাছি এসেছে সে। জুনায়েদের রক্তিম চেহারা অবনীর মাঝে কোনো ভাবান্তর তৈরি করলো না ঠিকই, কিন্তু হুট করেই এই কাছে আসাটা সে সহজভাবে নিতে পারলো না। হাঁটটা ছিটকে সরে গিয়ে নিজেকে ছাড়িয়ে নিল সে। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্থির করার চেষ্টা করলো। জুনায়েদের কপালে ভাঁজ পড়ে গেল। এরকম আচরণের মানেটা বুঝতে পারলো না সে। তার দিকে তাকিয়ে থাকলো স্থির দৃষ্টিতে। অবনী শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে নিলেও কথার মাঝে কেমন আড়ষ্টতা খেয়াল করলো। উচ্চারিত কথাটা পুরোটা একসাথে বের হলো না, ভেঙে ভেঙে বেরিয়ে এলো। দেখুন, এভাবে যখন তখন গায়ে হাত দিয়ে কথা বলবে না। যা বলার দূর থেকে বলবেন, আমি কানে খুব স্পষ্ট শুনতে পাই। এভাবে পুরুষ মানুষ হয়ে একটা মেয়ের গায়ে হাত দেওয়াটা অসভ্যতাম। জুনায়েদ অদ্ভুত চাহনি নিক্ষেপ করলো, রাগ, অপমান, বিস্ময় মিশ্রিত চাহনি। অবনী বিষয়টা ধরতে পারলো খুব সহজে। নিজের বোকামির জন্য হাজার খানেক বকা দিলেও নিজেকে। জুনায়েদ যাতে পুরো ঘটনাটা বুঝতে না পারে, তাই খুব চতুরতার সাথে নিজেকে সামনে নিয়ে বলল, বিয়ে করলেও আমাকে তো এখনো নিজের স্ত্রী হিসেবে মেনে নেননি, তাই যতদিন স্ত্রী হিসেবে মেনে নিতে পারছেন না ততদিন দূরে থাকবেন আমার থেকে। এভাবে ছুঁয়ে কথা বলার দরকার নেই। অদ্ভুতভাবে জুনায়েদ নিজের অজান্তেই সাফাই দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। নরম কণ্ঠে বলল, জাস্ট ইম্পসিবল। শুধু তো হাত ধরেছি, এটাতে অসভ্যতার কি হলো? কলোরাডোর পরিবেশে এর থেকে অনেক গভীর বিষয়গুলোকেই সবাই স্বাভাবিকভাবে নেয়। অবনী স্তব্ধ হয়ে গেল। এই বিষয় নিয়ে আর বেশি খাটানো যাবে না। সে যে জুনায়েদের এভাবে কাছে আসাটা সহজভাবে নিতে পারছে না, সেটা তো কোনোভাবেই তাকে বুঝতে দেওয়া যাবে না, না হলে আলকোল পাকিয়ে ফেলবে সে। যা ধুরন্ধর ছেলে। তাই আর কথা না বাড়িয়ে দ্রুত হেঁটে চলে গেল। সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই গভীরভাবে ভাবছে অবনী। পরিস্থিতির চাপে এটা বলেছে যে জুনায়েদকে সে ভালোবাসে, আর তার জেরেই সবাই মিলেই বিয়েটা দিয়েছে। কিন্তু আসল ঘটনা তো অন্য জায়গায়। ভালোবাসা তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো বিশেষ অনুভূতির দৃষ্টিতেই সে জুনায়েদের দিকে তাকায়নি।
শুধু পরিস্থিতি সামলাতে আর জায়েদ রহমানের অনুরোধেই বিয়েটা করা। সে তো বিশেষ কারণে জুনাদের মনে জায়গা করে নিতে চেয়েছে, কিন্তু পরের বিষয়টা তো ভেবে দেখেনি। এখন যদি জুনায়েদ কোনোভাবে তার উপরে দুর্বল হয়ে পড়ে আর স্বামীর অধিকার ফলাতে আসে, তখন কি করবে? জুনায়েদ যদি কোনোভাবে জানতে পারে তার ভালোবাসার বিষয়টা সম্পূর্ণ নাটক ছিল, তাহলে আর রকি মাউন্টেন থেকে ধাক্কা মেরে ফেলে দেবে। কল্পনার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই চাপা আর্তনাদ করে উঠল অবনী। শুকনো ঢোক গিলে ফেললো, আর এই সবটা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছিল জুনায়েদ। হট করে এই মেয়ে কি হলো সেটা ভেবেই পাচ্ছে না। খুব ছোট্ট একটা বিষয় নিয়ে তাকে অসভ্য উপাধি দিয়ে বসলো। সবকিছু বিবেচনা করে তার মাথায় প্রথম প্রশ্নটা এলো, মেয়েটা আদৌ সুস্থ তো? কিন্তু তাকে দেখে তো বোঝার উপায় নেই যে সে অসুস্থ। জুনাদের মস্তিষ্ক একের পর এক এলোমেলো উত্তর সাজাতে লাগলো। মেয়েটা হয় অসুস্থ, হয়তো খুব ধুরন্ধর, না হলে কি একটা অপরিচিত ছেলেকে প্রথম দেখায় ভালোবাসার কথা বলে। শুধু তাই নয়, একেবারেই জোর করে বিয়ে করে সংসার পাতার স্বপ্ন দেখছে। বেশ অদ্ভুত মেয়ে। কলোরাডোতে তখন গভীর রাত। উঁচু নিচু পাহাড়ি রাস্তা ধরে পাহাড়ের গা ঘেঁষে গড়ে ওঠা শহরটা থেকে রাতের ঝকঝকে আকাশটা দৃশ্যমান। বাইরে ফুরফুরে হাওয়া জোরালো ভাবে বইছে। কাঁচ দেয়ালের পর্দাটা সরিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে অবনী। তার মনে হচ্ছে হাত বাড়ালেই আকাশটা ছুঁয়ে দিতে পারবে অনায়াসে। কিছু দূর পাহাড়ের মাথায় চাঁদটা জ্বলজ্বল করছে, যেন আকাশ থেকে নেমে এসেছে মাটির বুকে। চোখের সামনে এই দৃশ্যটা বাংলাদেশেও মাঝে মাঝে চোখে পড়লেও একই রকম হয় না, অনেকটাই পার্থক্য রয়েছে। কলোরাডোর এই দৃশ্যটা কেমন অদ্ভুত ভাবে অবনীর চোখ জুড়িয়ে দিচ্ছে। কি রে, ঘুমিয়ে পড়লি নাকি? ক্যামেরার ওপাশ থেকে ঈশার স্পষ্ট আওয়াজ কানে আসতেই অবনী চমকে উঠল। মুচকি এসে বলল, না, চাঁদ দেখছিলাম। আজকে কি পূর্ণিমা? এই শোন না, আমি শুনেছি কলোরাডোতে নাকি পূর্ণিমা দেখতে বেশ হয়। মনে হয় চাঁদ একদম মাটিতে নেমে এসেছে। কথাটা উৎফুল্ল কণ্ঠে বলেই নড়েচড়ে বসল ঈশা। এসে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে উত্তরের জন্য। অবনী তার আগ্রহ দেখেই হেসে ফেলল, বলল, হ্যাঁ, আজ পূর্ণিমা, বিশাল চাঁদ উঠেছে আর একদম ঠিক পাহাড়ের মাথায় নেমে এসেছে। ঈশার চোখ বড় বড় হয়ে গেল। ঠোঁটের কোণে গাঢ় হাসির রেখা টেনে বলল, তোর ঘর থেকে দেখা যায়? অবনী হেসে মাথা নাড়ল। ঈশা আরো অবাক হলো। সম্মোহিতের মতো কয়েকবার পলক ফেলল। চোখের সামনের দৃশ্যটা কল্পনা করে ফেলল ঝটপট। বিছানায় শুয়ে বাইরের বড় চাঁদটা দেখছে। সেই চাঁদের আলো ঠিক এসে পড়েছে তার মুখে। তার আশেপাশে তারা জ্বলজ্বল করছে। হাঁটতেই চোখ চকচক করে উঠল তার। ভীষণ আপ্লুত হয়ে উঠল সে। অবনী লম্বা একটা হাই তুলল। সেটা দেখেই তিশা বলল, তোর এখনোই ঘুম পাচ্ছে? অবনী এমন কথা শুনি ভ্রু কুচকে ফেলল। ক্লান্ত গলায় বলল, কয়টা বাজে জানিস? তিশা সময় দেখার আগেই অবনী থেমে দিল, বলল, গাধা, বাংলাদেশের সময়ের সাথে কি করে মিলবে? এখানে এখন মধ্য। তিশা জিহ্বায় কামড় দিয়েই নিজের মাথায় নিজেই হালকা হাতে মারল। নিজের ভুলটা স্বীকার করে বলল, সরি, কাল কলোরাডোর মধ্যরাতের চাঁদ নিয়ে গল্প করছিলাম, কিন্তু ভুলেই গেছি যে ওখানে এখন মধ্যরাত। আচ্ছা, তুই শুয়ে পড়। অবনী ক্লান্ত ভঙ্গিতে হাত নেড়ে বিদায় জানানোর আগ মুহূর্তেই আবার ব্যস্ত ভঙ্গিতে তিশা বলল, আরে অবনী শোন। অবনী কলটা কাটলো না। ভ্রু নাচিয়ে জানতে চাইলো কি হয়েছে। ঈশা ক্যামেরার ওপাশ থেকে উঁকে ঝুঁকে দিল, বলল, তোর বর কই? অবনী হতাশ শ্বাস ছেড়ে বলল, নিজের রুমে। কয়েক সেকেন্ড চুপ করে রইল ঈশা, তারপর বলল, তোরা আলাদা থাকিস? অবনী ভীষণ বিরক্ত হলো। চোখ মুখ কুচকে বলল, বিয়ের পর থেকেই তো আমরা আলাদা। তার সাথে আমার দেখা হয়েছে হাতে গোনা কয়েকদিন। বিয়ের দিনের পর ওই যে আমাকে রেখে চলে আসলো, তারপর তো আর কোনো কথাও হয়নি, দেখাও হয়নি। দীর্ঘ 4 মাস পর আবার দেখা হলো এই কলোরাডোতে। তাও আবার আমাকে দেখা মাত্রই নিজের ঘর থেকে বের করে দিল। হতাশ একটা শ্বাস ছাড়লো অবনী। ঈশা বলল, বেটার বহুত ধৈর্য। তোর মতো এমন কিউট মেয়েকে অন্য ঘরে রেখে একা একা ঘুমাচ্ছে, সো স্যাড। আমি ওর জায়গায় হলে এমনটা হতেই দিতাম না, বউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তাম। কি শান্তি। অবনী বিরক্তিকর শ্বাস ছেড়ে বলল, এখন আমাকে ঘুমাতে দে, আমার খুব ঘুম পেয়েছে।
আবার সকালে উঠতে হবে, জুনায়েদ সাহেবকে জ্বালানোর নতুন প্ল্যান করতে হবে, কত কাজ আছে। কথা শেষ করে দুজন অট্ট হাসিতে মেতে উঠল। শেষ পর্যন্ত বিদায় নিয়ে অবনী শুয়ে পড়ল বিছানায়। ক্লান্তিতে গভীর ঘুমে ঢলে পড়ল। হিমশীতল হাওয়ার সাথেই শুরু হলো একটা সকাল। অবনী বিছানা ছেড়েছে কিছুক্ষণ আগে। পুরোনো অভ্যাসবশত কড়া কফির কাপটা নিয়ে বারান্দায় দাঁড়ালো। কাঁচের দরজাটা খুলতে হিম হাওয়া গায়ে কাঁপুনি ধরিয়ে দিল। পাহাড়ি হাওয়া আর মেঘের শুভ্রতা শরীর ছুঁয়ে দিয়েই আগমন জানালো কলোরাডোর আরো একটা নতুন সকালে। অবনী কিছুটা অবাক হয়ে তাকালো আশেপাশে। চারিদিকে শুভ্র তুষার পড়ছে তুলোর মতো, বিরতহীন অবিন্যস্ত ভাবে। দাঁতে দাঁত লেগে গেল অবনী। দাঁতে দাঁত লেগে খটখট আওয়াজটা কানে আসছে। নাক দিয়ে সুরসুর করে ঠান্ডা হাওয়াটা ঢুকে পড়ছে। কয়েকটা গরম কাপড়ও সেই শীতে তীব্রতা আটকাতে অক্ষম। হাত বাড়িয়ে তুষার ধরতে গেলেই খেয়াল করলো হাত জমে যাচ্ছে। তাই তাড়াতাড়ি করে হাত বুদ্ধি নিয়ে গরম কফির কাপ চেপে ধরলো। একটু হলেও যদি গরম হয়। সামনে তাকাতেই চোখে পড়লো দূর থেকে জোনায়েদ দৌড়ে আসছে। কৌতূহল জেগে বসলো অবনী। এত ঠান্ডার মাঝে কই গিয়েছিল ছেলেটা? পরক্ষণে মনে হলো মর্নিং ওয়াকে। এটা তার প্রতিদিনের রুটিন। জুনায়েদ কাছাকাছি চলে আসতেই আধ খাওয়া কফিটা রেখে নিচে চলে গেল। রান্নাঘরে গিয়ে রোজের সাহায্য নিয়ে বানিয়ে ফেলল জুনায়েদের পছন্দের ফ্রুট জুস। বাইরে এসে টেবিলের উপর রেখে দিল সেটা। জুনায়েদ ততক্ষণে নিজের ঘরে চলে গেছে। একবারে শাওয়ার নিয়ে অফিসের জন্য রেডি হয়ে তারপর বের হবে। অবনী অনেকটা সময় টেবিলে বসে অপেক্ষা করলো জুনায়েদের জন্য, কিন্তু নিচে এলো না সে। অপেক্ষার প্রহর আর দীর্ঘ না করে নিজেই উঠে গেল জুনায়েদের ঘরে। জুনায়েদ তখন আয়নার সামনে দাঁড়িয়ে টাই বাজছিল বেশ মনোযোগ দিয়ে। দরজার আওয়াজ হতেই গম্ভীর আওয়াজে বলল, খোলা আছে। অবনী কোনো রকমে দরজা ছেড়েই ভেতরে ঢুকলো। তাকে ঢুকতে দেখে অপ্রত্যাশিত দৃশ্য দেখার মতো দাঁড়িয়ে গেল জুনায়েদ। আয়নার ভেতর দিয়ে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলো। আজ বেশ মোটা লাগছে মেয়েটাকে। কালকে এই কেমন রোগা লাগছিল, একদিনই মোটা হয়ে গেল কিভাবে? কৌতূহল নিয়ে ঘুরে তাকালো। পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে দেখে নিল কয়েকবার। অতঃপর বুঝতে সক্ষম হলো যে কয়েক পরত গরম কাপড় পরার সুবাদে মেয়েটাকে এত মোটা লাগছে। মস্তিষ্ক বিষয়টা ধরতে পেরেই এই ঘরে আগমনের কারণ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। ভারী গলায় বলল, তুমি এখানে কি করছো? ঠোঁট এলিয়ে হাসতে অবনী। হাতে ট্রেটা এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য জুস এনেছিলাম জুনায়েদ সাহেব, নিজের হাতে বানানো। দৃষ্টি শুরু করে তাকালো। সকাল সকাল কি নাটক শুরু করলো এই মেয়েটা। ধমকে সুরে বলল, আমি কি বলেছি তোমাকে জুস বানিয়ে আনতে? পাক নামও করে আনতে গেছো কেন? আমি এসব একদম পছন্দ করি না। অবনীর দৃষ্টি নামিয়ে নিচের দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে মাথা তুলে রহস্যময় একটা হাসি দিল। বলল, বাংলাদেশের বুজুর্গরা বলে পুরুষ মানুষের পেটের দ্বারা নাকি মন জয় হয়। কথাটার মানে হচ্ছে ভালো ভালো রান্না করে খাওয়ালে তবেই সেই পুরুষের মন জয় করা সম্ভব হয়। তাই চেষ্টা করছি আর কি। আমার মন জয় করতে চাইছো? এই দুঃস্বপ্ন কবে দেখা বন্ধ করবে তুমি? এই জীবনে এসব হবে না, বুঝলে? অযথা সময় নষ্ট করো না। দেশ থেকে এত দূরে এসেছো, নিজের মতো কিছুদিন ঘুরে বেড়াও। ঘোরা শেষ হলে দেশে ফিরে যাও, এতেই ভালো। অবনী কথাটা মাথায় নিল না। টেবিলে ট্রেটা রেখে জুস গ্লাসে ঢেলে জুনাদের সামনে গিয়ে দাঁড়ালো। মৃদু হেসে বলল, আমি তো ঘুরতে আসিনি জুনায়েদ সাহেব, আর ফিরে যেতেও আসিনি। এই ঘরে আর এই মানুষটার মনে নিজের পাকাপোক্ত জায়গা করে নিতে এসেছি। আর নিজের উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে, আমি সেটা করতে পারবো। লিসেন মিস অবনী, আপনার এই কথাটা শেষ করতে পারলো না জুনায়েদ। অবনী তাকে থামিয়ে দিয়ে বলল, আহা, নট মিস অবনী, মিসেস জুনায়েদ ইশতিয়াক। আর এটাই আমার পরিচয়, আমাকে ডাকতে হলে এই নামেই ডাকতে হবে। জুনায়েদ হতবম্ব হয়ে তাকিয়ে রাখলো। এই মেয়ের লজ্জা নেই, একদম নেই। নাহলে এভাবে এত অপমান হওয়ার পরও কেউ বারবার নিজের অধিকার নিয়ে পড়ে থাকে। বিরক্ত নিয়ে উল্টো ঘুরে গেল। গম্ভীর গলায় বলল, তোমার এই পরিচয় বেশি দিন থাকবে না। এসব নিয়ে এত অহংকার করো না। এই পরিচয় খুব শীঘ্রই আপনি নিজেই দেবেন জুনায়েদ সাহেব, আমি অপেক্ষা করছি সেই দিনের জন্য। জুনায়েদ উত্তর দিল না। অবনী দূরত্ব আর একটু কমিয়ে নিয়ে জুসের গ্লাসটা বাড়িয়ে দিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার হাত লেগে উল্টে জুসটুকু জুনায়েদের গায়ে পড়ে গেল।
আহত দৃষ্টিতে তাকালো জুনায়েদ। এই বছর জন্মদিনে এই শার্টটা বাবা তাকে দিয়েছিল। খুব পছন্দের একটা শার্ট ছিল তার কাছে, সেটাও নষ্ট করে দিল এই মেয়েটা। রক্তিম চোখে তাকালো অবনীর দিকে। অবনী শুকনো একটা ঝোঁক দিলে কিন্তু কণ্ঠে বলল, আপনি অন্য কিছু পড়ুন, আমি ঠিক করে দেবো এটা। জুনায়েদ চোখ থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো অবনীর দিকে। মেজাজটা এখন তার ঊর্ধ্বমুখী, কিছুতেই কমাতেই পারছে না। প্রতিশোধের নেশা রঞ্জে রঞ্জে ছুটে বেড়াচ্ছে। এই মুহূর্তে প্রতিশোধ নিতে না পারলে কিছুতেই শান্ত হবে না সে। তাই এদিক সেদিকে অস্থিরভাবে তাকিয়ে জুসের পুরো জগটা তুলে মাথায় ঢেলে দিল অবনী। ঠান্ডা জুস মাথায় বেয়ে শরীরে রাখতেই কেঁপে উঠল সে। জুনায়েদ হাত ধরে তাকে ঘর থেকে বের করে দিয়ে হুঙ্কার ছেড়ে বলল, নাও গেট লস্ট। আর কোনোদিন এই রুমে আসতে দেখলে জানে মেরে দিব। আর হ্যাঁ, ভুলেও এটাকে ফান ভাববে না। আমি যা বলি তাই করি। বলে উচ্চ শব্দে দরজা বন্ধ করে দিল। অবনী দরজার বাইরে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। দুই হাত আড়াআড়ি ভাবে নিজের সাথে হাতকে ধরে নিজেকে উষ্ণতা দেওয়ার বৃথা চেষ্টা করে অসহায়ের মতো বলল, এভাবে আমি সারা জীবন চেষ্টা করেও জুনায়েদ সাহেবকে মানাতে পারবো না। এমন চলতে থাকলে তো মনে তো দূরের কথা, কিছুদিন পরে এই বাড়িতেই আমার জায়গা হবে না। ঘড়ির কাঁটা তরতর করে এক ঘর থেকে আরেক ঘরে দৌড়ে বেড়াচ্ছে। তার সাথে সাথে অবনীও পায়চারি করছে নিজের ঘরে। অপেক্ষমান দৃষ্টি মেইন গেটের উপরে আবদ্ধ। বাইরের আবহাওয়া বেশ বৈরী, মনে হচ্ছে বৃষ্টি হবে। কলোরাডোতে বৃষ্টির দেখায় সৌভাগ্য হবে সেটা ধারণা করেনি অবনী, কারণ এখন কলোরাডোতে শীতকাল চলছে, বর্ষা এখনো আসেনি। আর এই অসময়ে বৃষ্টিটা বেশ ভাবাচ্ছে তাকে। অবনী অস্থির হয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে বসে পড়লো বিছানায়। আবারও দৃষ্টি ফেললো সময় নির্দেশক যন্ত্রের উপরে। আজ কেন জানি সময়টা একটু তাড়াতাড়ি যাচ্ছে। আসলে কি তাই, নাকি সময় নিজের গতিতেই চলছে? এটা শুধু অবনীর মনে হচ্ছে। নিজের ভাবনার উপরে বেশ বিরক্ত হলো সে। ফোনটা হাতে নিয়েও রেখে দিল। জুনায়েদকে ফোন দিবে কিনা সেটা নিয়েই মস্তিষ্ক দ্বিধায় রয়েছে। সকালে সেই ঘটনার পর জুনায়েদ রেগে বাড়ি থেকে বের হয়ে যায়। নাস্তাটাও করেনি। প্রতিদিন এই সন্ধ্যার মধ্যেই অফিস থেকে চলে আসে, কিন্তু অনেক আগেই সন্ধ্যা পেরিয়ে গেছে, অথচ এখনো আসেনি। অবনীর মাঝে অপরাধ বোধ কাজ করছে। মনে হচ্ছে তার কারণেই হয়তো জুনায়েদ বাড়িতে আসেনি। সে আসার পর থেকে বাড়িতে ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। আগে ঠিক কি করতো সে জানে না, তবে আসার পর থেকে যতক্ষণ জুনায়েদকে বাড়িতে থাকতে দেখেছে সে ততক্ষণে ঘর থেকে বের হয় না। অবনীর মনে কিঞ্চিত হতাশা গ্রাস করলো। সে অধিকার আদায় করতে এসে অনধিকার চর্চা করে ফেলছে না তো? সে নিজের মতো জুনায়েদকে মানাতেই ব্যস্ত, কিন্তু তার দিক থেকে একবারও ভাবছে না। হয়তো সে অবনীকে সহজভাবে নিতে পারছে না। তাহলে অবনী এখন কি করা উচিত? দরজায় আওয়াজ হতেই সজাগ হয়ে উঠলো অবনী। দ্রুত দরজা খুলতেই অ্যালেক্সকে ওপাশে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে ইংরেজিতে বিড়বিড় করে বলল, কিছু বলবে? অ্যালেক্স মাথা নাড়ল, নিজের ভাষায় বলল, স্যার আপনাকে ডাকছে ম্যাম। অবনী একটু ভাবলো, তারপর আবার জিজ্ঞেস করলো, জুনায়েদ সাহেব এসেছেন? অ্যালেক্স মাথা নেড়েই না বলল। হতাশ অবনী মনের মাঝে অপরাধ বোধ নিয়ে দৃষ্টি নামিয়ে নিল। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাবাকে বলো আমি একটু পরে আসছি। অ্যালেক্স চলে গেল। অবনী গায়ে একটা পাতলা শাল জড়িয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। জায়েদ রহমানের ঘরের দরজার সামনে গিয়ে দুই আঙ্গুলে মৃদু আওয়াজ করলো। ভেতর থেকেই গম্ভীর আওয়াজ এলো, ভেতরে আসো। অবনী দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। জায়েদ রহমান বই পড়ছিলেন। অবনী ভেতরে ঢুকে চোখ তুলে তাকালেন তার দিকে। নাকের টাকায় চশমাটা ভালো করে ঠেলে দিয়ে গম্ভীর আওয়াজে বললেন, এখানে বসো। সামনে রাখা চেয়ারটাতে বসে পড়ল অবনী। এদিক সেদিক তাকালেন, কোনটাই তার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলো না। কিন্তু পাশেই রাখা সাবিনা ইয়াসমিনের ছবিটাতে গিয়ে দৃষ্টি আটকে গেল। কিছুটা চমকে গেল সে। আগের দিনে ঘরে ঢুকেই যে ছবিটা দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা আজ নেই। এটা অন্য ছবি। ওটা সাদা কালো ছিল, কিন্তু এটাও রঙিন। সবুজ রঙের একটা শাড়ি গায়ে জড়ানো, খোলা চুলগুলো বাতাসে উঠছিল তখন। ছবিটা দেখে সেই সময়ের পরিবেশটা আন্দাজ করে ফেলল সে। জায়েদ সাহেব বইটা বন্ধ করে অবনীর দিকে তাকালেন। তাকে ছবিটার দিকে তাকিয়ে থাকতে দেখে বললেন, এই ছবিটা বাংলাদেশে তোলা। আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল,
ঠিক তখন তুলেছিল আমার ছোট ভাই জুবাই। নামটা শুনে অবনী কয়েকবার পলক তুলে বলল। উনি কি সেই বিখ্যাত ফটোগ্রাফার জুবাইর রহমান? জায়েদ সাহেব মাথা নিয়ে সম্মতি জানালেন। অবনীর চোখ খুশিতে চকচক করে উঠল। ছোট্ট কিঞ্চিত হাসি টেনে বললেন, আমি ওনার বড় ফ্যান। ওনার সাথে দেখা করার খুব ইচ্ছে আমার। উনি সত্যি অনেক ভালো একজন ফটোগ্রাফার। জায়েদ সাহেব মৃদু হেসে বললেন, জুবাইরের পরিবারের সাথে ম্যানহাটনে থাকে, মাঝে মাঝে ছুটি পেলে চলে আসে, কিছুদিন থেকে আবার চলে যায়। সামনের মাসে চলে আসবে হয়তো। আমি তোমার কথা বলবো। অবনী হেসে মাথা নাড়ল। অবশেষে তার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করলেও ফটোগ্রাফির প্রতি একটা দুর্বলতা আছে তার। নিজেও বেশ ভালো ছবি তুলে, আর সেই দুর্বলতা থেকে জুবাইর রহমানের সাথে দেখা করার ইচ্ছা জাগে মনের মাঝে। জায়েদ রহমান নিজের দিকে তাকিয়ে বললেন, তোমার কি শরীর খারাপ? আহ, মেলিনা বলল সন্ধ্যা থেকে ঘরে ছিলে, রাতে ডিনারও করলে না। অবনী সৌজন্য হেসে বলল, না বাবা, সব ঠিক আছে। বিকেলে একটু ভারী নাস্তা খেয়েছিলাম তো, তাই আর ক্ষুধা পাইনি। অ্যালেক্সকে আমি খাবার রেখে দিতে বলেছি, ক্ষুধা পেলে খেয়ে নেব। জায়েদ রহমান অন্যমনস্ক হয়ে বললেন, জুনায়েদ আজ রাতে আসবে না, ওর একটা জরুরি কাজ আছে। কাল ঠিক কখন আসতে পারবে সেটাও বলতে পারছে না। অবনীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অপরাধ বোধটা আরো বেশ করে আঁকড়ে ধরল। হাস তো শুধু বাহানা মাত্র। সে জানে তার কারণে জুনায়েদ বাসায় আসছে না। বাবাকে জানতে না দেওয়ার কারণে এমনটা বলেছে। অবনী এমন মুখভঙ্গি দেখে জায়েদ রহমান বললেন, তোমার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে মামনি? হলে বলতে পারো, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমার যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে নিশ্চিত করার। অবনী মুচকি এসে বলল, আমার কোনো অসুবিধা হচ্ছে না বাবা, বরং আমার কারণে আপনার ছেলের অসুবিধা হচ্ছে। এসব কাজ শুধুই বাহানা, এই বাড়ি থেকে দূরে থাকার জন্য। আমার এখানে আসাটা সহজভাবে নিতে পারছেন না উনি। আমি আসার পর থেকে একদিনও সকালে নাস্তা করে বের হন না। জায়েদ রহমান অবনীর বলা প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনলেন। নিজের মনে প্রতিটার বিপরীতে একটা করে যুক্তি দাঁড় করালেন। গম্ভীর আওয়াজে বললেন, বাসায় খাচ্ছে না ঠিক, কিন্তু না খেয়ে তো নেই, বাইরে ঠিকই খাচ্ছে। আর আমার মনে হয় না বাসায় না আসার পেছনের কারণটা তুমি, কারণ তুমি আসার আগেও এমন কাজের কারণে রাতে বাইরে থাকতো জন্য। এটা নতুন কিছু না। থেমে গেলেন তিনি। কথাগুলো মস্তিষ্ক ধারণ করে ফেললেও মন তেমন ভরসাযোগ্য ব্যাপার খুঁজে পেল না। তাই অবনী চুপ করে নিজের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। জায়েদ রহমান নিজের বিচক্ষণতায় ব্যাপারটা ধরতে সক্ষম হলেন। পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তাই বললেন, দেখো মামনি, আমার মনে হচ্ছে তুমি একটু দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছ। কথার অর্থ ধরতে না পেরেই অবনী কৌতূহলী দৃষ্টি ফেল জায়েদ সাহেবের দিকে। এই দৃষ্টির অর্থ বুঝতে পেরে বললেন, আসলে বিয়েটা যে অবস্থায় হয়েছে তাতে তোমরা দুজনের কেউই ভাবার সময় পাওনি। তাই ভাবার জন্য হলেও তো কিছুদিন সময় দরকার। এখন তুমি সেটা বলতেই পারো যে 4 মাস অনেক সময়, কিন্তু এই 4 মাস তো তোমরা আলাদা ছিলে, দুজন দুই দেশে, কিন্তু এখন একই বাসায় থাকছো। একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। তোমাকে এখানে নিয়ে আসার মূলত এটাই কারণ, যাতে তোমরা নিজেদের চোখের সামনে থাকতে পারো। তিনি থেমে গেলেন। কিছু একটা ভেবে বেশ আবেগী কণ্ঠে বললেন, জুনাদের মা মারা যাবার পর ছেলেটা খুব একা হয়ে যায়। আমিও ওকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি, কিন্তু মায়ের অভাব তো একজন মাই পূরণ করতে পারে। আমার চঞ্চল ছেলেটা তারপর থেকে কেমন চুপচাপ হয়ে যায়। আমি নিজের দায়িত্ব কমিয়ে দিই, পুরো সময়টা ছেলের পিছনে দিই, তাকে হাসি খুশি রাখার চেষ্টা করি। তাই নিজের দিকে তেমন খেয়াল রাখতে পারি। সময় অসময়ে নানাগত ওষুধ বাসা বাঁধে শরীরে, আর এসব জুনায়েদ খুব ভালোভাবে খেয়াল করে। এই কারণেই তার মনে আমার জন্য একটা সফট কর্নার তৈরি হয়। সেদিন থেকেই আমার সিদ্ধান্ত মানার জন্য কিছুটা বাধ্য হয়। কোনো প্রত্যুত্তর করে না, আর এটাও জানে যে বাবা কখনো তার জন্য ভুল সিদ্ধান্ত নেবে না। সেদিন থেকেই বিয়ের বিষয়টা নিয়ে কোনো কথা বলে না। কিন্তু বিয়েটা তো ছোট কোনো বিষয় না মামনি, কাউকে ভালো লাগার জন্য হলেও কিছু সময় প্রয়োজন। এই সময়টা তোমরা দুজন দুজনকে দাও, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। কথাগুলো শুনে অবনীর খুব মায়া হলো জুনায়েদের উপর। ছোটবেলা থেকে কষ্ট পেয়েছে বলেই হয়তো এত রাগ জেদ। নিজের মনে চেপে রাখা কষ্টগুলো বলার মতো কেউ নেই হয়তো। এই মানুষগুলো যে ভেতর থেকে বড় একা হয়, এত সহজে ভেঙে পড়লে চলবে না।
থাকে এই মানুষটার মনে জায়গা করে নিতেই হবে। আর কিছু না হোক একজন ভালো বন্ধু হয়ে উঠতে হবে, যাতে নিজের মনে জমানো কথাগুলো অনায়াসেই বলে দিতে পারে। গভীর ভাবনায় ডুবে থাকা অবনীকে দেখে জায়েদ রহমান বললেন, এসে থেকেই বাসায় বসে আছো, বাইরে থেকে ঘুরে আসলেও তো পারো, মনটা ভালো লাগবে। অবনী উত্তর দিল না, তবে মৃদু হাসির মাধ্যমে সম্মতি জানালো তার মার্কেটে যাওয়া দরকার, কিছু কেনাকাটা আছে, কিন্তু একা কিভাবে যাবে সেটা নিয়েই ভাবছিল। জায়েদ রহমান আবারও বললেন, আমি কাল একটু ব্যস্ত থাকবো, তুমি রোজকে নিয়ে চলে যাবে, যেখানে যেখানে ঘুরতে মন চায় ঘুরে এসে, কেমন? অবনী হেসে মাথা নাড়ল, বলল, ঠিক আছে বাবা, আমি রোজকে নিয়ে কাল সকাল সকাল রওনা দেব। অনেক রাত হয়েছে, আপনি এখন রেস্ট নিন, আমি আসছি। জায়েদ রহমান সম্মতি জানালে অবনী বের হয়ে চলে গেল নিজের ঘরে। জায়েদ রহমান গভীরভাবে ভাবলেন কিছু একটা, তারপর পাশ থেকে ফোনটা তুলে কাঙ্ক্ষিত নাম্বারে ফোন করলেন। কয়েকবার রিং হতেই অপর পাশ থেকে ফোনটা রিসিভ হলো। ব্যস্ত ভঙ্গিতে বলল, বাবা, তুমি এখনো ঘুমাওনি? সব ঠিক আছে তো? জায়েদ রহমানের মুখ বেশ থমথমে। ফোনের ওপাশ থেকে এই বিষয়টা জুনায়েদের বোধগম্য হলো না। সে অপেক্ষা করতে লাগলো বাবার কথা শোনার জন্য। জায়েদ রহমান কঠিন গলায় বললেন, কাজের পরিমাণটা এবার কমা, মেয়েটা বড় অধৈর্য, আর বোধহয় খুব বেশি সময় নেওয়া ঠিক হবে না। মেয়েটার মনোবল ভেঙে যাবে, আর মনোবল ভেঙে গেলে মস্তিষ্কে নানা রকম প্রশ্নের উদয় হবে। এসব প্রশ্নের উদয় দেওয়া বেশ কঠিন, কিন্তু তোমার এবার বিষয়টা ভেবে দেখা উচিত জুনায়েদ। আজ রাতে তোমার বাড়ির বাইরে থাকাটা উচিত হয়নি। তোমার বাইরে থাকার কারণ হিসেবে অবনী নিজেকে দায়ী করছে। আমি আগেই বলেছিলাম অবনী আসার পর পরিস্থিতি কিন্তু বদলে যাবে, আর বেশি বদলাতে দিও না, তাতে কিন্তু ক্ষতির পরিমাণ বেড়ে যাবে। শহরে তুষারপাত চলছে জোরে সোরে, তাই আর শপিং মলে যাওয়া হলো না অবনী। বাড়ি থেকে অনেকটা দূরে সেটা, তাই সকালবেলা গুগলে নিউজ আপডেট দেখেই জায়েদ রহমান সেদিকে যেতে নিষেধ করে দিলেন। অবনী কাজ না পেয়ে ঘরে বসে আছে, কাঁচা দেয়ালে পর্দাটা টেনে বাহিরে তাকিয়ে আছে স্থিরভাবে। কি দেখছে সেটা নিজের মনে নিজে ঠাড় করতে পারছে না। মনের অবস্থা খুব একটা ভালো নয়। জুনায়েদকে নিয়ে গত রাতে জায়েদ রহমানের সাথে কথা হলেও নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো যথেষ্ট ছিল না শিশু। জুনায়েদের এমন উগ্র আচরণ শুধু তার সাথে হলে হয়তো মেনে নিত, কিন্তু সেটা তো তেমন না। বাড়িতে ঠিক মতো খাচ্ছে না, এমনকি রাতেও আসছে না, কিন্তু সে তো জানতো যে এই বাড়িতে আসার পর জুনায়েদ এসব করবে। এটাই স্বাভাবিক, না করাটাই অস্বাভাবিক ছিল। তাহলে তার এত সমস্যা হচ্ছে কেন? স্বাভাবিকভাবে হ্যাঁ হইতে পারছে না সে। দরজায় টোকা দিতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আপনি। দরজা খুলে জায়েদ রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, বাবা, ভেতরে আসুন। জায়েদ রহমান মুচকি এসে ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, একা একা কি করছো ঘরে? আপনি নরম কণ্ঠে বলল, কিছু না, এমনি শুয়েছিলাম। জায়েদ রহমান মুচকি এসে বললেন, বাইরে ওয়েদার এখন মোটামুটি ভালো, আমি একটু বাইরে যাচ্ছি কাজে, তুমি বাসায় বসে না থেকে একটা কাজ করতে পারো, জুনায়েদের অফিসে চলে যেতে পারো, দুপুরের খাবারটা দুজন বাইরে খেলে না হয়? আপনি শান্ত চোখে তাকালো, মনির মুখে বলল, অফিসে যাওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে যায় না বাবা? আপনার ছেলে কি মনে করবে কে জানে। আর তাছাড়া আমি অফিসে গেলে আপনার ছেলে আর দুপুরে খাবে না, তাই আমি বাড়িতেই ঠিক আছে বাবা, আপনি ঘুরে আসুন। জায়েদ রহমান গম্ভীর চেহারা নিয়ে তাকালেন। অবনীর এই কথাটা তার পছন্দ হয়নি। তিনি গম্ভীর গলায় বললেন, অধিকার আদায় করতে হলে তার পেছনে লেগে থাকতে হয়, এমনি এমনি অধিকার তুমি পাবে না। আর জুনায়েদ কি ভাবছে, কি এইভাবে নিচ্ছে, এসব ভাবতে গেলে তোমাদের সম্পর্ক এই জীবনে কখনো ঠিক হবে না। সময় দেওয়া মানে এভাবে ঘুরে বসে থাকা না, মানে তুমি জুনায়েদের সামনাসামনি থাকার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। অবনী উত্তর দিল না। জায়েদ রহমান বললেন, রেডি হয়ে নাও, আমি যাওয়ার পথে তোমাকে নামিয়ে দিব। অবনী আর কথা বাড়ালো না। জায়েদ রহমান ঘর থেকে বের হয়ে যেতেই গভীরভাবে ভাবল কি করবে সে। বাংলাদেশের সাথে এই সময়টা মিলিয়ে নিয়ে তিশাকে ফোন দিল। তিশা ফোন ধরতেই ওপাশ থেকে ঝকঝকে স্ক্রিনে হাস্যজল তৃষাকে দেখতে পেয়ে চোখ দুটো কিছুটা স্বস্তি পেল অবনী। মনের মুখে হেসে বলল, কি করছিস? ঘুমিয়ে পড়েছিস নাকি? তিশা ধপ করে বিছানায় শুয়ে পড়ে বলল, এখনই ঘুম? মাত্র তো ডিনার করলাম, তুই কি করিস? কিছু না। তিশা গলার স্বর শুনে কিছু একটা আঁচ করলো।
বলল। অবনী, কি হয়েছে? তোর মন খারাপ কেন? অবনীর ভেতর চেপে রাখা কষ্টটা এবার দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো। খুব কাছের মানুষের মাঝে তিশা একদম ছোটবেলার বন্ধু দুজন। তিশার কাছে মিথ্যে বলে লাভ নেই, কোনো না কোনো ভাবে সে বুঝেই যায়। এই হতাশ শ্বাস চালো ছেড়ে বলল। আমি কিছুতেই বিষয়টা সহজভাবে নিতে পারছি না দিশা। আমার জন্য জুনায়েদ বাড়িতে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, এমনকি কাল রাতে তো বাসাতেই আসেন। আমার শুধু বারবার মনে হচ্ছে আমি ওর সাথে জোর করছি। ওরও তো নিজের একটা ব্যক্তিগত মতামত আছে, আর সেই ব্যক্তিগত জায়গা থেকে সে আদৌ আমাকে পছন্দ করে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? আমি আর পারছি না দিশা, আমি দেশে ফিরে যেতে চাই। তিশা অবনীর কথা শুনে কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর বলল। এটা কোনো সমাধান নয় অবনী। তুই ওই বাড়ির বউ, আর জুনায়েদ তোর স্বামী। সেই হিসেবে ওর উপর জোর করার অধিকার তোর আছে। এটা নিয়ে এভাবে ভাবার কিছুই নেই। আমার মনে হয় জুনায়েদকে একটু সময় দেওয়া দরকার। ওর মনে তোর জন্য অনুভূতি তৈরি হওয়ার জন্য একটা প্লেস দরকার অন্তত। অবনী মনোযোগ দিল, বলল। কিভাবে? অবি, আসলে এভাবে আলাদা থেকে নয়, এরকম থাকলে ওর মাথায় এরকম প্রশ্ন ঘুরপাক খেতেই থাকবে, আর জুনায়েদের মনেও কোনো না কোনো দিন জায়গা তৈরি হবে। শোন, তুই এখন থেকে চেষ্টা করবি যে করেই হোক জুনায়েদদের সাথে বন্ধুত্ব করার, তারপর ধীরে ধীরে ওর ঘরে ঢুকে পড়বি। এইভাবে এগিয়ে যেতে হবে। আপাতত বন্ধুত্ব করাটাই তোর মিশন। অবনী হতাশ শ্বাস ছাড়ল, বলল। ও তো আমাকে সহ্যই করতে পারে না, আর বন্ধুত্ব করবে কিভাবে? কি সব ছোট বাচ্চাদের মতো কথা বলছিস? ঝগড়া করতে করতে প্রেম ভালোবাসা হয়ে বাচ্চার মা বাবা হয়ে যাচ্ছে, আর তুই তোর বিয়ে করা বরকে পটাতে পারছিস না? তুই কি ধরনের মেয়ে অবনী? তিশার কথা শুনে অবনীর কপালে ভাঁজ পড়ল। আসলে কি বিষয়টা এতটাই সহজ? একটা মানুষের মনে জায়গা করে নেওয়া খুব সহজ কোনো ব্যাপার না। আর জুনাদের মতো ইন্ট্রোভার্ট একজনের মনে জায়গা করে নেওয়া তো পাহাড় কেটে বাড়ি বানানোর মতোই কঠিন ব্যাপার। কিছু সময় ভাবতেই অবনীর মনে পড়ে গেল জায়েদ রহমানের কথা। ব্যস্ত ভঙ্গিতে বলল। আমি তো ভুলেই গেছি, বাবার সাথে বের হবো। আমি ফিরে এসে তোকে ফোন দেবো দিশা। তিশা উঠে বসলো, কৌতূহলী কণ্ঠে বলল। কোথায় যাবি তুই? অবনী বিশাল আলমারিটা খুলে কাপড় বের করতে করতে বলল। জুনায়েদের অফিসে দুপুরে ওর সাথে লাঞ্চ করবো। তিশা চিৎকার করে উঠল, বলল। ওহো, এতক্ষণ ধরে এত কথা বললি আর গুরুত্বপূর্ণ কথাটাই বলতে ভুলে গেছিস? তুই কেমন রে? আমি কাপড় বের করে এনে বলল। মনটা খুব খারাপ ছিল, তাই মাথাতেই ছিল না বিষয়টা। আমি পরে ফোন দেবো, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু কি বললাম সেটা মাথায় আছে তো? মনে রাখিস। অবনী মুচকি হেসে মাথা নাড়ালো, বলল। মাথায় আছে ম্যাডাম, মনে থাকবে। বাই। ফোনটা কেটে দিয়ে রেডি হয়ে নিচে নেমে গেল। জায়েদ রহমান নিচে বসে তার জন্য অপেক্ষা করছে। অবনী এগিয়ে এসে অপরাধীর মতো বলল। একটু দেরি হয়ে গেল বাবা। জায়েদ রহমান হেসে উঠে দাঁড়ালেন, বললেন। আরে তেমন দেরি হয়নি, ড্রাইভার গাড়ি বের করলো মাত্র, চলো তাহলে। দুজনেই বের হয়ে গেল। গাড়িতে উঠে বসতেই ড্রাইভার হিটার অন করে দিল। বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা হলে গাড়ির ভিতরে এখন অনেকটাই আরাম। অবনী হাত পা ছেড়ে দিয়ে বসে পড়ল। বন্ধ জানালার ওপাশে তাকিয়ে রাস্তার আশেপাশে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। জায়েদ রহমান বিষয়টা খেয়াল করেই অবনীকে হাঁসপাশটা পরিচয় করিয়ে দিতে লাগলো। অবনীও বেশ মনোযোগ দিয়ে আয়ত্ত করে নিচ্ছে, যাতে এর পরের বার থেকে একাই বের হতে পারে। অবনী খেয়াল করলো এতক্ষণে মনের গুমট ভাবটা কেটে গেছে, এখন একটু হলেও ভালো লাগছে। জুনায়েদের অফিসের সামনে এসে গাড়ি থেমে গেল। জায়েদ রহমান অবনীর সাথে গাড়ি থেকে নামলেন। কথা বলতে বলতেই তাকে ভেতরে রিসেপশনে পৌঁছে দিয়ে বললেন। তুমি জোনাদের সাথে বাড়ি চলে যেও, আমার কাজ শেষ হতে দেরি হবে। বলেই তিনি চলে গেলেন। বাকিটা অবনী একাই সামনে নিতে পারল। যথেষ্ট শিক্ষিত মেয়ে সে। রিসেপশনের মেয়েটা তাকে দেখে বলল। হাউ মে আই হেল্প ইউ ম্যাম? অবনী মেয়েটির দিকে গভীর দৃষ্টিতে তাকালো। কথা বলার ধরনটা ইংরেজের মতো হলেও চেহারাটা কিন্তু তাদের মতো না, কিঞ্চিত বাঙালিয়ানার ছোঁয়া আছে। মেয়েটা কি তাহলে বাঙালি? ইতস্তত করে বলল। আই ওয়ান্ট টু মিট মিস্টার জুনায়েদ ইশতিয়াক। মেয়েটা সৌজন্য হেসে বলল। ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্ট? অবনী মাথা নাড়ল। মেয়েটি হতাশা ভরা কণ্ঠে বলল। আই এম সো সরি, আই কান্ট ডু এনিথিং ম্যাম। অবনী আহত চোখে তাকালো। মাথা ঘুরে যাচ্ছে তার। জুনায়েদকে না জানিয়ে আসাটা একদম ঠিক হয়নি।
এখন কি করবে? মেয়েটির দিকে তাকালো আবারও। মেয়েটি তার দিকেই তাকিয়ে আছে, কৌতূহলী দৃষ্টি তার। সেও অবনীর মতোই বুঝতে চেষ্টা করছে সে কোন দেশের। দ্বিধা ফেলে অবনী জিজ্ঞেস করে বসলো, আপনি কি বাঙালি? মেয়েটি কিছুটা অবাক হলো, বিস্ময়কর চাহনি ফেলে থাকালো কয়েক মুহূর্ত। অতঃপর সকল বিস্ময় কাটিয়ে উঠে বলল, আমার বাড়ি কলকাতায়, আমিও বাংলা বলতে পারি। আপনাকে দেখে আমিও ঠিক এমনটাই ভাবছিলাম। আপনার চেহারা দেখে বুঝে গিয়েছিলাম যে আপনি বাঙালি। অবনী হেসে ফেললো। কিছুক্ষণ কথাবার্তা চললো দুজনের মাঝে। এক পর্যায়ে মেয়েটি জিজ্ঞেস করলো, জুনায়েদ স্যারের সাথে কি দরকার আপনার? মানে সেটা বললে হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারি। আমি ওনার ওয়াইফ, আসলে ওনাকে না বলে এসেছি তো তাই। বিস্ময় নিয়ে তাকালো মেয়েটি। বলল, সরি ম্যাম, আগে বললেই পারতেন, অপেক্ষা করতে হতো না। আসলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করার নিয়ম নেই, তাই আমি স্যারকে জানাতে পারছিলাম না। আপনি আমার সাথে আসুন, স্যার কনফারেন্স রুমে মিটিং করছেন, আমি ওনাকে ইনফর্ম করছি। বলেই অবনীকে নিয়ে চলে গেল সেদিকে। জুনায়েদ তখন কাজের দেয়াল দ্বারা আবদ্ধ ঘরে একটা মিটিং এ ব্যস্ত। সেটা প্রায় শেষের দিকে। কিছু আনুষঙ্গিক কথাবার্তা চলছে। অবনীকে বাইরে দাঁড়িয়ে রেখেই মেয়েটি দরজায় নক করে ভেতরে ঢুকে গেল। জুনায়েদ একটু বিরক্ত হতে মেয়েটি বলল, অবনী নামে একজন এসেছেন আপনার সাথে দেখা করতে। জুনায়েদ বেশ অবাক হলো। অবনী এখানে কেন আসবে? কাচের দেয়ালের বাইরের দিকে তাকালো। অবনীকে স্পষ্ট দেখা যাচ্ছে সেখান থেকে। মুহূর্তেই চেহারা থমথমে হয়ে গেল তার। আশ্চর্য, কখন এলো মেয়েটা? তাকে কিছু জানায়নি কেন? এভাবে অফিস পর্যন্ত চলে এলো, অদ্ভুত মেয়ে তো। সেদিকে তাকিয়ে বলল, আমার রুমে নিয়ে বসাও, আমি আসছি। মেয়েটি বাইরে চলে গেল। অবনীকে কিছু একটা বলতেই সে পেছনে পেছনে গেল। জুনায়েদ তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। সামনে বসে থাকা ইংরেজ সবটা খেয়াল করলো। জুনায়েদের দিকে ফিরে বলল, হু ইজ শি? জুনায়েদ সম্বিত ফিরে পেল। লোকটির দিকে তাকিয়ে ঠোঁটে দিয়ে হাসল। উৎফুল্লতার সাথে বলল, শি ইজ মাই ওয়াইফ, মিসেস জুনায়েদ ইশতিয়াক। কাঁচে দ্বারা আবদ্ধ ঘরটাতে দামি দামি আসবাবপত্র। আশেপাশে চোখ দিলেই চোখ যেন জুড়িয়ে যায়। সব কেমন ঝকঝকে। ভেতরে শনশন আওয়াজে রুম হিটার চলছে অনবরত। কর্নারে এক পাশে ছোট একটা সোফা, আর তার সামনে টেবিল রাখা আছে। যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র সব এই ঘরেই আছে। কোনো কিছুর জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই। অবনী চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। মেয়েটি অবনীকে সোফার দিকে বসতে ইশারা করে বলল, ম্যাম এখানে বসুন, স্যার এখনই আসছে। অবনী মুচকি এসে সোফায় বসে পড়ল। মেয়েটি অতি বিনয়ের সাথে জিজ্ঞেস করলো, আপনার কিছু লাগবে ম্যাম? লাগলে আমাকে বলতে পারেন। অবনী মুচকি এসে বলল। আপনার নামটা কি? মেয়েটি সৌজন্য হেসে বলল, রমা, আপনি আমাকে তুমি বলবেন, আমার কাজ আছে ম্যাম, আমি আসছি। স্যার কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আপনাকে ততক্ষণ এক কাপ কফি দিতে বলি। অবনী মাথা নাড়ল। মেয়েটি বের হয়ে গেল। অল্প কিছুক্ষণের মধ্যেই গরম ধোয়া ওঠা কফি নিয়ে একজন ইংরেজ নারী রুমে প্রবেশ করল। অবনীর হাতে কফির কাপটা ধরিয়ে দিতেই দরজায় মৃদু আওয়াজ হলো। সেদিকে দুজনেই ঘুরে তাকালো। জুনায়েদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অবনী সেই দৃষ্টি দেখে একটু ঘাবড়ে গেল। বুঝতে পারলেও জুনায়েদ বেশ রেগে গেছে। থাকাটাই স্বাভাবিক। বুঝতে পারলেও জুনায়েদ বেশ রেগে আছে। থাকাটাই স্বাভাবিক। তাকে না জানিয়ে অফিসে চলে এসেছে। কিন্তু এই মুহূর্তে তার ঘাবড়ালে কিছুতেই চলবে না। নিজেকে শক্ত রাখতে হবে। জুনায়েদের সামনে দুর্বলতা দেখালে চলবে না। তাই যথেষ্ট চতুরতার সাথে নিজেকে সামলে নিল। মেয়েটি যেভাবে নত দৃষ্টিতে এসেছিল তার চেয়েও দ্বিগুণ নত হয়ে চলে গেল বাইরে। সে চলে যেতেই জুনায়েদ কাচের দরজাটা লক করে দিল। অবনী কিঞ্চিত কেঁপে উঠল। দুই হাতে শক্ত করে কফির কাপটা চেপে ধরল সে। নিজের অস্বাভাবিকতা লুকাতে কফিতে চুমুক দিল। জুনায়েদ দরজার কাছে দাঁড়িয়ে সুতোর মতো কিছু একটা ধরে টান দিল। সাথে সাথে কাচের স্বচ্ছ দেয়ালটা পর্দা দ্বারা আবৃত হয়ে গেল। এবার আর বাইরে থেকে কিছুই দেখার উপায় নেই। অবনীর মনের ভয়টা এবার গাঢ় হলো। জুনায়েদ আবার রাগের মাথায় তাকে না মারতে শুরু করে। না জানি এখন কি চলছে তার মাথায়। আচ্ছা, অবনী যে ভয় পাচ্ছে সেটা কি জুনায়েদ বুঝতে পারছে? এবার জুনায়েদ ধীর পায়ে টেবিলের কাছে এসে দাঁড়ালো। রিমোটটা হাতে নিয়ে ক্যামেরার দিকে তাক করে সেটা বন্ধ করে দিল। অবনী আবারও কফির কাপে চুমুক দিল। কিন্তু কফিটা গলা বেয়ে নামতে নামতেই মনে হলো যেন পৃথিবীর সব থেকে গরম কোনো পদার্থ তার ভেতরে প্রবেশ করলো।
যার ফলে সে ঘিমে একাকার হয়ে যাচ্ছে। মুহূর্তেই গলায় বিন্দু বিন্দু ঘাম জমে গেল। আশ্চর্য, কলোরাডোর শীতের মাঝেও সেইভাবে কেন ঘামছে? জুনায়েদ গায়ের কালো কোটটা খুলে একপাশে ঝুলিয়ে রাখে। অবনী এবার শুকনো ঢোক দিলে তার দিকে তাকালো। বুকের ভেতরে টিপ টিপ শব্দটা এতটাই তীব্র যে বাহিরে থেকে শোনা যাচ্ছে স্পষ্ট। জুনায়েদ হাতে ঘড়িটা টেবিলে রেখে চেয়ারে বসে পড়ল। মাথাটা এলিয়ে দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো। অবনী একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। আপাততর জন্য রক্ষা পেয়েছে, পরে কি হবে সেটা পরের ব্যাপার। কিন্তু উত্তেজনা এখনো কমেনি। অবনী নিজেকে সামলে নিয়ে পুনরায় কফিতে চুমুক দিতে গেলে জুনায়েদ চট করে উঠে অবনীর সামনে এসে দাঁড়ালো। অবনীর ভয়টা গাঢ় হলো। চোখ জোড়াতেই একরাশ ভয় নিয়ে তাকালো সেদিকে। জুনায়েদ সোফার হাতলের দুই পাশে হাত রেখে ঝুঁকে গেল অবনীর দিকে। ভিতর চোখ জোড়া দ্বিগুণ হয়ে গেল বিস্ময়ে। জুনায়েদ অতি গম্ভীর কণ্ঠে বলল, তোমার সাহসের প্রশংসা করতে হয়। বলেছিলাম এরপর সামনে আসলে মেরে ফেলবো, তবুও একা একা আমার অফিস অবধি পৌঁছে গেছো। নিজেকে সাহসী দেখাতে চাও নাকি সত্যি তুমি এমন সাহসী? অবনী ঘাবড়ে গেলে সেটাকে পাত্তা দিল না। এই মুহূর্তে নিজেকে সাহসী প্রমাণ করাটাই মুখ্য। তাই নিজের মনে জোর বাড়িয়ে নিয়ে বলল, মেরে ফেলবেন, তাতে আমার তেমন কিছু যায় আসে না। আপনার হাতে মরতে পারলেও নিজেকে ভাগ্যবতী মনে করবো জুনায়েদ সাহেব। অন্তত এই সান্ত্বনাটুকু তো থাকবে যে আপনার মনে জায়গা পেয়েছি। হোক না সেটা ঘৃণার, আমার তো আপনার মনে জায়গাটাই দরকার। তীক্ষ্ণ দৃষ্টি আচমকাই শান্ত হয়ে গেল। কয়েক মুহূর্ত হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকলো। অবনীর দৃষ্টি গভীরতা মাপার চেষ্টা করলো, হয়তো হারলো কিনা কে জানে। কিন্তু দূরত্ব হার একটু ঘুচিয়ে নিয়ে মাদক কণ্ঠে বলল, মনের জায়গাটা তো অনেক আগেই পেয়েছো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভুল ধারণাটাকে ঠিক করার পালা এবার। অবনীর দৃষ্টি অস্থির হয়ে ওঠে। মুহূর্তেই সবকিছু কেমন বদলে গেল মনে হয়। মনের মাঝে এক অজানা ঝড় শুরু হলো। কিঞ্চিত আশা দেখা মিলল ক্ষণিকের। জুনায়েদ কয়েক সেকেন্ড ওভাবে তাকিয়ে থেকে সরে দাঁড়ালো। আবারও নিজের জায়গায় বসে পড়ল। গম্ভীর গলায় বলল, রাগ, ঘৃণা, যত তিক্ত অনুভূতি আছে সবটাই তোমার জন্য। তাই নিশ্চিন্তে থাকতে পারো, আমার মনে তোমার জায়গা আছে। আহত দৃষ্টিতে তাকালো অবনী। মনের মাঝে ঝড়টা থেমে গিয়ে কেমন একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হলো। হাসিটা ভেঙে গিয়ে এক তিক্ত অনুভূতির আভাস পাওয়া গেল। সবটা অনুভব করতে পারলো অবনী, কিন্তু হুট করেই এমন অনুভূতির পরিবর্তন হওয়ার কারণটা তার কাছে কোনোভাবেই স্পষ্ট হলো না। এই পরিস্থিতিটার সাথে সে সম্পূর্ণ অপরিচিত। সময়ের সাথে নিজেকে সামলে নিল। জুনায়েদ নিজের দৃষ্টি আবারও তীক্ষ্ণ করে বলল, কেন এসেছো? অবনী নিজের উত্তরটা দেওয়ার প্রস্তুতি নিতে ভেতর থেকেই আপনা আপনি একটা তাচ্ছিলের হাসি বেরিয়ে এলো। তাচ্ছিল হেসে বলল, আপনার সাথে লাঞ্চ করতে এসেছি। ওই যে বললেন আপনার মনে নিজের জায়গা করে নিতে পেরেছি, সেই হিসেবে অন্তত আপনার কাছ থেকে একটা ট্রিট আমার পাওয়াই উচিত জুনায়েদ সাহেব। বিষয়টা আপনার কাছে সহজ হলেও আমার জন্য যে বিশেষ। জুনায়েদের চাহনির মাঝে বিস্ময়। এমন উত্তর সে আশা করেনি। কথাটার অর্থ ঠিক কি ধরে নেবে সেটাই বুঝতে পারছে না সে। সব দ্বিধাদ্বন্দ্ব ফেলে শব্দ করে হেসে ফেলল সে। হাসি থামিয়ে বলল, নট ব্যাড। তোমার ইচ্ছাটা আজ আমি পূরণ করব। তোমার বিশেষ দিনে তোমাকে তোমার প্রাপ্য হিসেব বুঝিয়ে দেব। ফ্রম নাও দ্য ডে ইজ ইয়োর্স। কোথায় যেতে চাও বলো? অবনী শান্ত দৃষ্টিতে তাকালো। বিষয়টা আনন্দের হলো, তার কাছে এই মুহূর্তে তেমন কিছুই মনে হচ্ছে না। তবুও জুনায়েদের সাথে এই প্রথমবার বাইরে যাচ্ছে, সেটা ভেবেই অন্তত তার খুশি হওয়া উচিত। কিন্তু মনের ভিতর থেকে কাঙ্ক্ষিত কোনো খুশির খবর দেব না। তাই জোর করে হাসার চেষ্টা করে বলল, আজকের দিনটা আমার হলেও দায়িত্বটা কিন্তু আপনার। আমার দিনটা কিভাবে ভালো কাটবে সেটা আপনার ভাবা উচিত জুনায়েদ সাহেব। জুনায়েদ ভ্রু কুঁচকে তাকালো, নিচের ঠোঁট কামড়ে একটু ভাবলো, তারপর বলল, ঠিক আছে চলো, আজ তোমাকে নিরাশ করব না। এই দিনটার কথা তুমি মনে রাখবে। দেখি আপনি আমার এই দিনটাকে সারা জীবন মনে রাখার মতো কিছু করতে পারেন কিনা। আমি সত্যি অধীর আগ্রহে আছি। এই দিনটাকে আমিও মনে রাখতে চাই। জুনায়েদ উঠে দাঁড়ালো। একটা ফোন করে ইংরেজিতে কিছুক্ষণ বকবক করে অবনীর দিকে ফিরে বলল, লেটস গো। অবনী জুনায়েদের পেছনে পেছনে বেরিয়ে গেল। অবনীকে রাস্তার একপাশে দাঁড় করিয়ে রেখে জুনায়েদ পার্কিং এরিয়া থেকে গাড়ি আনতে গেল। সকাল থেকেই তুষারপাত হলে এখন আবহাওয়া অনেকটা শিথিল, কিন্তু বেশ ঠান্ডা হাওয়া বইছে। অবনী রীতিমতো কাঁপছে। হঠাৎ করে মৃদু আওয়াজ শুনে আকাশের দিকে তাকালো সে।
একপাশ থেকে কালো মেঘ এসে শুভ্র আকাশটা গ্রাস করে ফেলছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। তার ভাবনার মাঝে জুনায়েদ গাড়ি নিয়ে এসে রাস্তার অপর পাশে দাঁড়ালো। কাছ নামিয়ে হাত বাড়িয়ে ইশারা করলো। আবনি সেটা দেখে এক দৌড় দিয়ে রাস্তা পার হয়ে গেল। জুনায়েদ দরজা খুলে রেখেছিল বলেই সে দ্রুত গাড়িতে উঠে বসলো। তারপর দরজা বন্ধ করে দিল। জুনায়েদ সামনে তাকালো। গাড়ি স্টার্ট দিতে গুগল ওয়েদার আপডেট দিয়ে দিল অল্প কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। আবনি খেয়াল করলো অল্প কিছু মুহূর্তের ব্যবধানে বাইরে ঝড়ো হাওয়া শুরু হয়েছে। ঠান্ডাটা ক্রমশই বাড়ছে, তাই জুনায়েদ গাড়ির হিটারের পাওয়ার বাড়িয়ে দিল। জুনায়েদ গাড়ি চালাতে চালাতে ভ্রু কুচকে সামনেটাকে অত্যন্ত বিরক্তির সাথে বলল, আনসিজনাল রেইন, ডিসগাস্টিং। আবনি সেটা শুনে জানালা দিয়ে বাইরে তাকালো। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, ঝড় হাওয়া বইছে তীব্রভাবে। ফানমনে সেদিকে তাকিয়ে বলে, এটা অসময়ের বৃষ্টি নয় জুনায়েদ সাহেব, প্রেমিকার আজ মন খারাপ। সুপ্ত অনুভূতিগুলো আজ অভিমান রূপে নিয়েছে। নিজের সবকিছু অভিমান মন খারাপ ব্যক্ত করতে চাইছে সে। জুনায়েদ ভ্রু কুচকে তাকালো। আবনির কথা বুঝতে পারলো না। প্রতিনিধি কণ্ঠে বলল, হোয়াট ডিড ইউ সে? আবনি মৃদু হাসলো। বিষাদময় কণ্ঠে বলল, মেঘ পিয়নের ডাকে অভিমানী প্রেমিকার চিঠি এসেছে। আজ বিশাল অভিযোগের ঝুলি জমেছে। আকাশের কাছে সেই অভিমানী প্রেমিকা নিজের অভিমান অভিযোগ ব্যক্ত করেছে, আর আকাশ সেই অনুভূতির বর্ষণের প্রস্তুতি নিচ্ছে। টুপটুপ করে কয়েক ফোঁটা বৃষ্টি গাড়ির জানালার কাছে পড়তেই আবনি ভেতর থেকে ছুঁয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করে বলল, মন খারাপের খবর আসে আকাশে মেঘ করে মেঘ পেয়নের ডাকে। কিন্তু কেউ কি সেই মন খারাপটা বুঝতে পারে? কারণটা কয়জনই বা জানে? তীব্র কষ্ট যখন বৃষ্টিরূপে পৃথিবীতে ঝরে পড়ে, তখন সেটাকে অসময়ের বৃষ্টি বলে তাচ্ছিল্যে উড়িয়ে দেয়। কিন্তু এই বৃষ্টির আসল কারণটা অজানাই থেকে যায়। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। হাওয়া তোড়ে উপর থেকে নিচে নামা ফিনফিনি বৃষ্টির ফোঁটাগুলো ধোয়ার মতো উড়ে চলেছে। রাস্তা বেশ পরিষ্কার, মাঝে মাঝে দু একটা গাড়ি চলছে ধীর গতিতে। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো রেস্টুরেন্টের চারিদিকে ঘেরা কাঠের ওপরে বাড়ি খেয়ে ছিটকে এপাশ ওপাশ ছড়িয়ে যাচ্ছে। আবুনি স্ত্রীর দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। বিষয়টা বেশ মনোমুগ্ধকর। বৃষ্টির আওয়াজ ছাড়া ভেতরে কিছু চাপা কথোপকথনের শব্দ কানে আসছে। তাদের টেবিলে শুধু ছুরি আর চামচের টুংটাং আওয়াজ হচ্ছে। বেশ অনেকটা সময় ধরে এই দুজন নীরবে খেয়ে চলেছে, কেউ কোনো কথাই বলছে না। আবুনি চারিদিকে বৃষ্টি ফিরিয়ে পর্যবেক্ষণ করছে। জায়গাটা তার খুব ভালো লেগেছে। কাছে আবদ্ধ ঘর দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছিল সে। এই রেস্টুরেন্টটা কাঁচ ঘেরা নয়, কাঠের অর্ধবেষ্টনী দ্বারা আবৃত। মাথার উপরে ছাউনি আর চেয়ার টেবিলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। সেগুলোতেই ভিনদেশিরা বসে তাদের লাঞ্চ উপভোগ করছে। জায়গাটা খুব একটা বড় নয়, কিন্তু অল্প পরিসরে জায়গাটাই বেশ পরিপাটি। যতদূর দৃষ্টি যায় অপর পাশে রাস্তায় সারি বেঁধে গাড়ি পার করা। রেস্টুরেন্টের দুই পাশে দুটো ম্যাগনোলিয়া নামক তুলোর মতো ফুলের গাছগুলো বাতাসে হেলে দুলে আবার দাঁড়িয়ে যাচ্ছে। যান্ত্রিক কোনো মেয়েলি কণ্ঠ কানে আসতেই দৃষ্টি ফিরিয়ে সামনে তাকালো। জুনায়েদ টেবিলের উপরে রাখা ফোনটার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে দু হাতের আঙুল দ্বারা নিজের চুলগুলোকে গোছাতে ব্যস্ত। গুগল খুব দ্রুত বিড়বিড় করে বলে দিল, আগামী 1 ঘন্টায় বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। চুলের ভেতর থেকে খুব সাবধানে হাত দুটো বের করে সরু চোখে ফোনের দিকে তাকিয়ে ঠোঁট ভাঁজ করে ফেললো জুনায়েদ। আহত কণ্ঠে সেদিকে তাকিয়ে বলল, আই এম সরি, প্ল্যানটা অন্য কিছু হলেও এই অসময়ের বৃষ্টিটা সেটা ভেস্তে দিল। তোমাকে দেয়া কথাটা বোধহয় ঠিকভাবে রাখতে পারলাম না। দিনটা তোমার মনে রাখার মতো হয়ে উঠলো না? আপনি হতাশ চোখে তাকালো, রুষ্ট কণ্ঠে বলল, আপনি সত্যিই খুব আনরোম্যান্টিক। এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর এত রোম্যান্টিক একটা ওয়েদার, তবুও আপনার সামনে বসে থাকা সুন্দরী মেয়েটার জন্য স্পেশাল কিছুই করতে পারছে না। মেয়েরা খুব অল্পতেই তুষ্ট হয় জুনায়েদ সাহেব। আপনি চাইলে বৃষ্টিমুখর এই 1 ঘন্টাকেই স্মরণীয় করে ফেলতে পারেন, কিন্তু আপনার মতো আনরোম্যান্টিক মানুষের দ্বারা এটা তো সম্ভব নয়। জুনায়েদ এমন কথা শুনে হতাশ হলো। কথাগুলো মস্তিষ্কে ঢুকিয়ে নিয়ে ভালো করে আওড়ালো। অবনীর কথা অনুযায়ী সে কি সত্যি আনরোমান্টিক? অনেকবার মেয়েদের সাথে ডেটে এসেছিল, কিন্তু সবটাই অফিসিয়ালি ছিল। এরকম ভাবে কাউকে নিয়ে এর আগে ডেটে আসার সুযোগ হয়নি তার।
তাই হয়তো বুঝতেও পারছে না ঠিক কি করা দরকার। তাই মেয়েটাকে কথা যখন দিয়েছে তখন কিছু একটা ভাবতেই হবে। কোনোভাবেই এই মেয়ের কাছে সে হার মানতে রাজি না। গভীর ভাবনার মাঝে এই জুনায়েদ খেয়াল করে অবনী ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে। আর এটাই স্বাভাবিক, কারণ এই পরিবেশে থাকার অভ্যাস তো আর নেই। সেই প্রথমবার এসেছে এই দেশে। জুনায়েদ উঠে অবনীর পেছনে গিয়ে দাঁড়ালেন, নিজের কোটটা খুব যত্ন করে তার গায়ে দিল। অবনী বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। জুনায়েদ পুনরায় নিজের জায়গায় এসে বসে বলল, রিল্যাক্স, এই ঠান্ডা সহ্য করার অভ্যাস আমার আছে, কিন্তু তোমার নেই। তাই ওটা জড়িয়ে নিলেই ঠান্ডা কিছুটা কমবে। বলেই থেমে গেল। অবনীর ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা মিলল। জুনায়েদ খেয়াল করলো কিনা কে জানে, কিন্তু অবনী মনে মনে ভীষণ খুশি হলো।